যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখিনি। বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়ালেখা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। মায়াকে ডিভোর্স দিবে, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাব ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ায় দরুন ছোট থেকেই চোখের সামনে সহ্য করতে হয়েছে সব সময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে। জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথেই। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনেই সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা কি দুঃখ। আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলবি কোথায় রাখবে? আলবির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নাই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। 13 বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয় এই মেয়ে এখনো আগের মতো হ্যাংলা পাতলা রোগা পটকা ঝোলঝলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। 2-3 জন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে। গিলতে চাইতো না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে উঠে আলভির। সি, কি বিশ্রী দেখতে লাগলো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুড়িয়ে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলে খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা খেয়ে ফেলতো। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলতো। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলেই ল্যাটা দিয়ে বসে থাকতো পানির ওপর। সর্দি লাগতো 2 দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখতো। সিসি, এখনো এই মেয়ে বোধহয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরে আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরের আলভি শান্তি পায়নি। খাচ্চুন্নি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায়। হতবম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে ওর বাবা আলতাফ মাহমুদ। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথায় আর মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়ল। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙ্গা ডিম পায়ের নিচে পড়ে আছে। আর ওর পুরো মুখ 7 ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখেই চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাই, গোলগাল ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করব আমি। একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে, আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া কি করলি এটা? কার মাথায় ডিম ভাঙলি গাধি? মায়া বলে, আমি তো ভাইয়ের দিকে ছুরি দিয়েছিলাম। মাঝখানে কোথা থেকে লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলবি হতবম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূর থেকে আসলো, আর এসে তার প্রেমেই পড়ল আবার। কি আশ্চর্য, এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। বাড়ির অনেকেই এখনো আলভিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই ছেলেটা কে?
বাড়িতে এসেছে কেন? আলভি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর 18 বছর বয়সে দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গঠনের, গালে দাড়ির অস্তিত্ব ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন, 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপদাড়ি, সিল্কি চুলগুলো স্টাইলিশ ভাবে কাটা, উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। এই এতগুলো বছর পর দেখে সহজে নাচে নাটাই স্বাভাবিক, তার মধ্যে আবার ডিম ভেঙে মাথা আর মুখ লেপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলেনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেল করত, ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মিল পাওয়ার পর 2টো পিক পাঠিয়েছিল শুধু এই কারণেই আলতাফ মাহমুদ প্রথম দেখিয়ে ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতেই। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটাকে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভির সামনে হাত দিয়ে বাধা দেয়, স্টপ, ওয়াশরুম কোন দিকে? আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন। তার আগে আলভি নিচে দ্রুত পায়ে এগিয়ে যায় সেই দিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে। এখন মনে পড়েছে ওই লোকটা কে চাচ্চু। মায়ের কথা শুনে পেছনে ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে, নিজের জামাই কেউ চেনে না। আসার সাথে সাথে দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনো যে ব্যগ্র থাবা দিয়ে অজ্ঞান করে দিইনি সেটাই অনেক। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকে ওয়াক ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধ হয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথেই বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল, আর ওর বউ দিল ডিম। কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। কি হলো চাচ্চু, বলছো না কেন? লোকটা কি? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বললেন, ওটা আলভি। আলভি নামটা শুনে চমকে উঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল, সেই আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল। এটা আলভি। হৃদয় স্পন্দন বেড়ে যায় বহু গুণ, অস্থির হয় হৃদয়। মায়ের সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে, কই তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরও আগে এসেছে? মায়ের মা মেহবুবা মেহের অবাক হয়ে বললেন, আচ্ছা আলভি বাড়িতে আসবে, আগে তো বললেন আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ? হ্যাঁ, এটাই আমাদের আলভি। হ্যাঁ, ও আজ আসবে, সেটা আমি গত রাতে জানতে পেরেছি, তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলেই তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পরে দেশে আসলো? বড় ভাই যা বলছিল তার জন্য এতগুলো বছর এত বুঝেও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। ভালোই হয়েছে, আমার নাতনিটাও মুক্তি পাবেই। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখ আরো শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়ের সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়ে আলোচনা হয়েছিল। মায়া আলভি না, বাবা মায়ের 3য় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ের বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে, মেজো মায়ের ফুপু আঞ্জারা, আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ের দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ, আর সবার ছোট মায়া।
মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাও করছিল, ধরতে না পেরেই ছুঁড়ে মেরেছিল। আর ছুরি দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটার মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধ হয়। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ফর্সা উদাম গায়ে, লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশে থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধ হয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকেই নির্লজ্জ, প্রোম্যাক্স। এর লজ্জা শরম কোনো দিন ছিল না, আর এখনো হয়নি বোধ হয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলে, তোমার আগের রুমে। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মায়া। আসার সাথে সাথেই দিলি মাথায় ডিম ভাইঙ্গা, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়ায়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এ ভাষার কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির উপরে উঠে গেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় 13 বছর পর। আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারোদিকে নজর বোলাতে বোলাতে চোখ যায় বেডের পাশে দেওয়ালের দিকে। চোখ দুটো ছানা বড়া হয়ে যায় দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখেই। সেই 14, 15, 16 বছর বয়সের ফটোগুলো এখনো দেওয়ালে টাঙানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে? শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলভি। কেমন আজব স্টাইলে ফটোগুলো তুলছিল তখন, দেখতে একদম মদন মদন লাগছে এখন। এসব আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল কি? ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এটা ওর ফটো, এমন দেখতে ছিল আগে। ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ডয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে, নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন। আর ওই ফটোগুলিতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ের সাথে এই মায়ের আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখত। চুল ব্রাশ করে বেঁধে দিলেই সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলত। খাবার খাওয়ার সময় যা অবস্থা করত, নিজের বলার মতো না। আর এখন গোলমোলো গায়ের গড়ন, যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা সিল্কি শাইনি, একদম পরিপাটি গেট আপ। দুধে আলতা গায়ের রং জন্ম থেকেই। অনেক বড় হয়ে গেছে এখন। আলভি তো ভেবেছিল এখন বোধহয় ছোটই রয়ে গেছে। আলভি নিজের জীবন সঙ্গীকে যেমন কল্পনা করত, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। আহা, ওর বউটা কি কিউট, মায়া বিয়ার কত সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটিবার দেখেনি? কেন যে একটাবার দেশে আসেনি? যদি আসতো, দেখতো, তাহলে কি এতগুলো বছর বউকে ছাড়া থাকতে হতো? কখনোই না। 2-3 বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে, শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে অভিমানে কারোর জন্য কিচ্ছু আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে। সুটকেস থেকে টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল আর টাওয়েল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয়, ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ের সাথে সংসার করব? মেলে বাবাকে যা বলছিল, তারপর এই কথা বলার পক্ষে অসম্ভব। এখন পড়ল মহা টেনশনে। কি করবে, কিভাবে বলবে? শুধু একবার কেউ যদি বলে
আলভি আর একবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথেই রাজি হয়ে যাবে আলভি। নিশ্চয় এমন কিছু বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ের শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছেন জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর, থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি। সোফার দিকে এগিয়ে আস্তে আস্তে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনে 3/4 প্যান্ট, চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বোধহয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলো ভালোভাবে মোছেনি। হাতে গলার দিকে পানির ফোঁটা ফোঁটা এখনো বিদ্যমান। আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো।